আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল। আজকে আমরা একটি বিষয় নিয়ে কথা বলতে চলে এসেছি, যা আমাদের সেকেন্ড চ্যানেল নিয়ে। আমি আপনাদেরকে অনেককে বলেছি, যারা আমাদেরকে ভালোবাসেন তারা আমাদের সেকেন্ড চ্যানেল অবশ্যই সাপোর্ট দেখাবেন। আর একটা কথা বলি, ইউটিউবে কখনো কোনো চ্যানেলের কোনো গ্যারান্টি থাকে না। হুট করে কোনো ফেক কপিরাইট করতে পারে, সেই বিষয়ের উপর লক্ষ্য করে আবার ইউটিউব মনে করেন আমাদের চ্যানেল ডিলিট করেও দিতে পারে। সেজন্য আমি চাই আপনারা সকলে আমাদের চ্যানেলকে সাপোর্ট করেন এবং আরও আগাতে সাহায্য করেন। তাই আমাদের সেকেন্ড চ্যানেলের সাথে সংযুক্ত হয়ে যান, যাতে আমরা নেক্সট আপডেটগুলো দিতে পারি যদি আমাদের এই চ্যানেলের কিছু হয়ে যায়। তাই সবাই আমাদের চ্যানেলকে সাপোর্ট দেখাবেন। ধন্যবাদ সকলকে। তাহলে সবাই গল্প শুনি, গল্প পড়ি। ঘুম শব্দে মুখে মিষ্টি হাসি চেপে পিছু তাকালো রৌদ্র। কিছু বলবে খুশি? হ্যাঁ বলছিলাম কি রৌদ্র ভাই। হ্যাঁ বলো খুশি, আপনি কি আমায় একটা হেল্প করতে পারবেন? হ্যাঁ বলো না। বলছিলাম কি দিন যাবৎ আমার সাথে কিছু একটা হচ্ছে, তবে বুঝতে পারছি না কি রকম। অদ্ভুত। কথাটা বলার আগেই উপর থেকে ডাক আসল সুশীল। মুখ ভার করে উত্তর দিল খুশি, আসছি আপু, এক্ষুনি একটু তাড়াতাড়ি আয় আমার রুমে ফার্স্ট। আমি এখন আসছি রৌদ্র ভাই, পরে এক সময় আপনাকে সবটা বলছি। এখন আসি বলে সিঁড়ি ভেঙে উপরে চলে যায় খুশি। খুশি যাওয়ার পানে তাকিয়ে কিছু একটা ভেবে নিজের রুমের দিকে হাঁটা দিল রৌদ্র। সবাই তৈরি হয়ে শপিং এর উদ্দেশ্যে রওনা হওয়ার উপক্রম হলে সেই মুহূর্তে সমবেত সকলের দৃষ্টি নিবদ্ধ হয় সিঁড়ি ভেঙে নেমে আসা অব্রর দিকে। শার্টের হাতা গোটাতে গোটাতে সিঁড়ি ভেঙে নেমে আসা অব্র ডানে বামে না তাকি পরে বাহিরে যাওয়ার উপক্রম হলে রেহান পিছু ডাকে থাকে। হাতাটা গোটাতে গোটাতেই উত্তর করলো অব্র, কিছু বলবে দাদিমনি? তোমার সাথে কিছু কথা ছিল দাদু ভাই। ফার্স্ট বলো। বলছিলাম কি দাদু ভাই, তুমি কি আমাদের সঙ্গে শপিং মলে যেতে পারবে? তাহলে ভালো লাগতো আমাদের। এখন বিজি আছি দাদিমনি বলতেই দৃষ্টি নিবদ্ধ হয় সাদা কামিজ গায়ে খুশির দিকে। সে মুহূর্তে নাজনীন বেগম আগ বাড়িয়ে বললেন, সবসময়ই তো কাজ নিয়ে ব্যস্ত থাকিস বাবা, আজ চলো না আমাদের সাথে। আব্বুরা কোথায়? তোর আব্বুরা আগেই বেরিয়ে গিয়েছেন, অফিসে নাকি জরুরি কাজ পড়েছে। উনি যাবার আগে বলে গিয়েছেন তুই আমাদের শপিং মলে পৌঁছে দিতে। অগ্র এক পলক সবার দিকে দৃষ্টি রাখলো, যেন তা রইলে বলার অপেক্ষায় প্রহর গুনছে সমবেত সকলে। তবে কি যেন একটা ভেবে অগ্র বলল, ঠিক আছে তোমাদের ড্রপ করে দিয়ে আমি কাজে বেরোবো। নাজনীন বেগম, রেহানা সহ সবার মুখে যেন খুশির ঝলক ফুটে উঠল। অগ্র আবারও প্রশ্ন করলো, আম্মু রৌদ্র কোথায়? ওর নাকি ভালো লাগছে না, তাই রুমে আছে। শরীর খারাপ নাকি? না, এমনি যেতে চাইল না। কত করে ডাকলাম, ছেলেটা শুনল না। সমস্যা নাই, ওর জন্য আমি নিয়ে নিব। ওহ আচ্ছা, চলো তাহলে ড্রপ করে দিই তোমাদের। তুলি আগে আগে দৌড়ে গেল, কারণ জানালার পাশের জায়গা নিয়ে খুশি তুলির মধ্যে এক প্রকার ঝগড়া বাঁধে। শশীও আগে তেমনটা করত, তবে বোধগম্য হওয়ার পর থেকে সেও অভ্যাসটা পরিত্যাগ করে। তবে তুলি খুশি এদের মধ্যে এ নিয়ে লড়াই চলমানি থাকবে। তুলি দৌড়ে গিয়ে আগে জানালার পাশের সিটটা দখল করে বসে। সে দেখে খুশি চটে গিয়ে বলে, দেখ তুলি, সবসময় বাড়াবাড়ি আমি মানব না। আজকে আমি জানালার পাশের সিটে বসবো, তুই পিছনে যা। কেন গো আপু, তুমি সবসময় বসো না, আজকে আমি বসবো। মরিয়ম বেগম চটে গিয়ে খুশির দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বললেন, সোজা গাড়িতে উঠে বসো, নয়তো ফেলে রেখে চলে যাব। খুশি গাল ফুলিয়ে বলল, তাহলে তুমি বুড়ো মানুষ হয়ে জানালার পাশের সিটে বসেছ কেন? দাদিমনি আর বড় আম্মু না হয় বসেছেন গুরুজন, তুমি বসেছ কেন? ছোট আম্মু তো বসেনি, দেখো তোমাদের জায়গা দিয়ে তিনি পিছনে গিয়ে বসেছেন। মরিয়ম বেগম দাঁত খেলে বললেন, শপিং থেকে ফিরে তোর হচ্ছে? খুশি গাল ফুলিয়ে বলল, নানির মায়া আর তো কিছু পারো না, পারো শুধু আমায় হুমকি দিতে। কি বললি? কি বলেছি? কি হয়েছে? আচমকা পেছনে থেকে অভ্রর কণ্ঠস্বরে খাবড়ে গেল খুশি। মাঝখান থেকে আগ বাড়িয়ে রূপকথা বলল, দেখ না ভাই, বাচ্চা দুইটা ঝগড়া করছে, তুই বরং ড্রাইভিং সিটের পাশে খুশিকে নিয়ে নে, তাহলে এই মিল হয়ে যাবে। না না আপু, আমি পেছনে ঠিক আছি, তুমি তুলিকে সরে বসতে বলো। সামনে আয়। অগ্র ভাই, আমি পেছনে ভালো আছি, এই তো সমস্যা নাই, আমি মাঝখানে বসতে পারবো। অগ্র এবার গলা খাদে নামিয়ে ধমকের স্বরে বলল, কি বলেছি আমি? ঠুস করে ঝড়ের গতিতে ড্রাইভিং সিটের পাশের সিটে বসে পড়ল খুশি। মিক হ্রস্বই কার হেসে বেল্ট লাগাতে চেষ্টা করলো। খুশিকে নার্ভাস দেখে অভ্র বিরক্তি নিয়ে বলল, এটাও লাগাতে পারিস না? তাহলে পারিসটা কি? কোমরে কোমর বেঁধে ঝগড়া করতে। খুশির মুখটা চুপসে গেল। বেচারি সবসময় সবার হাতে বোকা খেতে ব্যস্ত, এমনকি সব ভূমিকম্প বেচারির উপর দিয়ে রাস্তা মাপে। দেখতে দেখতে গাড়ি এসে পৌঁছালো বসুন্ধরা সিটিতে। নামার জন্য ছটফট করতে থাকায় ফের বোকা খেল বেচারি খুশি। প্রথমে অভ্র নেমে খুলে দিল গাড়ির দরজা। খুশি নামতে কে একে সবাই নেমে পড়ল। সমবেত সকলে শপিং মলের দিকে পা বাড়াল। মলে পৌঁছে দিয়ে সকলকে বিদায় জানিয়ে অভ্র অগ্রসর হলো নিজ গন্তব্যের দিকে। রেহানা থেকে যেতে বললেও অভ্র কাজের ফয়সালা দেখিয়ে প্রস্থান করে। তবে যাওয়ায় আকার পূর্বে রেহানা তাকে বলেছিল তাদের শপিং শেষ হলে কাজ শেষ করে অভ্র যেন তাদের সাথেই বাড়ির পথে রওনা হয়। দেখা যাক বলেই অভ্র তখন স্থান ত্যাগ করে। ইতিমধ্যে সবাই শপিংয়ে ব্যস্ত, একে একে ঘুরে যে যার মতো একার সব পছন্দ করতে ব্যস্ত। সুশি তুলি সেহরান তাদের পছন্দ মতো কাপড় প্যাকেট করলেও খুশির এখনো কোনো ড্রেস পছন্দ হয়নি। রেহানা পাশে বসে তাকে জিজ্ঞেস করলো, দিদিভাই তুমি কোনটা নিলে? খুশি টানানো কয়েকটা ড্রেসের দিকে চোখ বুলিয়ে বলল, কোনোটাই তো হলো না দাদিমনি, আমি একটা পছন্দ করে দেই তোমায়। সত্যি দাদিমনি, দাও দেখি, আমার তো একটাও হচ্ছে না। তা আমার করা পছন্দ তোমার পছন্দ হবে তো?
আলবাত হবে, তুমি শুধু একবার পছন্দ করে দাও দাদিমনি। ঠিক সে মুহূর্তে আচমকাই পেছনে থেকে শব্দ ভেসে এলো আরিফ চৌধুরীর। আচমকাই আরিফ চৌধুরীকে দেখে সমবেত সকলে অবাক হলো। তারা তিন ভাই সকালেই অফিসের কাজে বেরিয়ে গিয়েছিল। সবাইকে অভ্রর কথা বলে তখন তারা চলে গিয়েছিলেন। যাওয়ার আগে বলে গেলেন সন্ধ্যার পূর্বে ফেরা সম্ভব নয়। খুশির হাতে একটা গ্রাউন্ড ধরিয়ে দিয়ে রেহানা আরিফের উদ্দেশ্যে এগিয়ে গেলেন। খুশি ড্রেসটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখল, কি যেন একটা মিসিং লাগছে তার মনে। রমতো কাজ করার কাপড় এখনো পেল না। এটা রেখে হাতে দিল ডান দিকে ঝুলিয়ে রাখা একটা গ্রাউন্ডের দিকে। এদিকে মোটামুটি সবারই কেনাকাটার পর্ব শেষ হলে নাজনীন বেগম এগিয়ে যান খুশির দিকে। কি রে মাতর হয়েছে তো? না গো বড় আম্মু, আমার একটাও হয়নি। এখন কি করব? পাশে থাকা মরিয়ম বেগম চটে গেলেন। এতক্ষণে পুরো গোষ্ঠীশুদ্ধ লোকের কাপড় কেনাকাটা হয়ে যেত। আর তুই করেছিসটা কি? ঘোড়ার ঘাস কেটেছিস বসে বসে। মেজো বকুন না তো মেয়ের আকারকে। এমন বয়সে থাকতে আমাদেরও এমন হতো। একটা কাপড় পছন্দ করতে 12 দোকান ঘুরতে হতো। এদিকে সবার হাতে কাপড় দেখে আরিফ চৌধুরী বললেন, সবাই যাওয়া যাক তাহলে। পেছনে থেকে সবাইকে চমকে দিয়ে ঠিক সে মুহূর্তে হাজির হয় অব্র। সবার কি হয়ে গিয়েছে? রেহানা নাতিকে দেখে উৎফুল্লর মনে এগিয়ে গেলেন। হ্যাঁ দাদুভাই, আমাদের সবার শপিং শেষ। তাহলে বাড়ির গন্তব্যে রওনা হওয়া যাক। হ্যাঁ নিশ্চয়। আরিফ চৌধুরী আগেই গাড়িতে গিয়ে বসলেন। দাঁড়ি নাজনীন বেগম সমবেত সকলের উদ্দেশ্যে বললেন, আমরা একটু পরে গেলে হয় না? আবার কি হলো বর্বমা? মা খুশির এখনো কাপড় কেনা বাকি। তাই নাকি? দিদিভাই তোমায় না একটা ড্রেস পছন্দ করে দিয়ে এলাম। খুশি কিছু বলার আগে পেছনে থেকে শোনা গেল অভ্রর কণ্ঠস্বর। কমা, উফ, এই বলদটাকে নিয়ে আর পারা যায় না। খুশি মুখ কুঁচকে তাকালো, তারপর বলল, আমার কাপড় লাগবে না। কেন দিদিভাই, মন খারাপ করছো কেন? আমরা না হয় আরেকটু অপেক্ষা করছি। তুই পছন্দ করে কাপড়। তারই মধ্যে আরিফ চৌধুরী আবার ডাকলেন। সবার হলো, আর কত? রেহানা কিছু বলার আগে সমবেত সকলের উদ্দেশ্যে অভ্রকণ্ঠ ছুড়ে বলল, আমি আছি, এদিকটা সামলে নিব, তোমরা যাও। ছোট আব্বু অপেক্ষা করছে। তুমি পারবে দাদুভাই। দাদিমনি তুমি কোনো চিন্তা করো না। এরকম কয়েকটা ছাগল সামলাতে অভ্যাস আছে আমার। ফোনের স্ক্রিনে দৃষ্টি রেখেই দ্বিধাহীনতায় কথাটা বলল অব্র। পেছনে থেকে রাগান্বিত হয়ে তাকালো খুশি। কথাটা শুন। একার যেন তার কান দিয়ে ধোয়া বের হওয়ার উপক্রম। সে অব্রর দিকে গরম দৃষ্টি রেখেই বিড়বিড় করে বলল, কি আমি ছাগল? ব্যাটা শয়তান, আর একবার শুধু কফি খাওয়ানোর চান্সটা পায় না। এবার এমন মশলা মিশিয়ে দিব যেন ছাগল বলার জন্য আর মুখই না থাকে। অব্রর কথায় সকলে গাড়ির দিকে চলে গেল। কিছুক্ষণ আরো কয়েকটা কাপড়ের দিকে তাকাতেই এবার খুশির এক লাগা ঝুলিয়ে রাখা 3টা লেহেঙ্গা পছন্দ হলো। কিন্তু অব্রর ভয় কিছু বলতে পারছে না বেচারি। খুশিকে কাচুমাচু করতে দেখে অব্র বলল, পছন্দ হলে নিয়ে নে। এত কাচুমাচু করার কি আছে? খুশি অব্রর দৃষ্টি রেখে তাকাতেই দেখলো অব্র ফোনের দিকে তাকিয়ে বলল কথাটা। ঠিক সে মুহূর্তে দৃষ্টি গেল অব্রর পেছনে দাঁড়িয়ে থাকা একটা ছেলের দিকে। তার হাবভাব দেখে মনে হচ্ছে বেশ কিছুক্ষণ যাবৎ লক্ষ্য করছে খুশিকে। ছেলেটা একটা হাসি দিতে মুখ চাপটে আবার ড্রেস পছন্দে মনোযোগী হলো খুশি। পছন্দ হয়েছে? খুশি মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানাতেই অব্র ম্যানেজারকে ড্রেসগুলো প্যাকেট করতে বলল। সেও একটু দূরে গিয়ে কার সাথে যেন কথা বলতে ব্যস্ত হলো। ঠিক সে মুহূর্তে শোনা গেল, এক্সকিউজ মি ভাইয়া। অব্র ফোন কানে রেখে বিরক্তি ভারে সেদিকে তাকালো। বলছিলাম কি, আপনার বোনকে আমার সঙ্গে বিয়ে দিবেন? কোন বোন? খুশির দিকে ইশারা করে বলল ওই যে ওই মেয়েটা। ফোন কানে রেখে ছেলেটাকে সজোরে এক থাপ্পড় বসিয়ে দিল অব্র। দাঁত কটমটিয়ে বলল, এটা আমার বোন নয়। গালে হাত রেখেই লোকটা বলল, তাহলে কে? তার চেয়েও কাছের কেউ আমার। লোকটি হতবাক হয়ে খুশির দিকে তাকালো। দেখতে তো বোঝা যায় না ওনা হাজবেন্ড ওয়াইফ। অতপর লোকটা গালে হাত রেখেই অব্রর দিকে তাকিয়ে মিকি হেসে বলল, ওহহ সরি, বুঝতে পারিনি। এটা আপনার উনি। ভুল করে মুখ ফসকে বেরিয়ে গিয়েছে। ওহহ আচ্ছা, তাহলে আমার হাতটাও ফসকে গিয়ে আপনার কানের নিচে লেগে গিয়েছে। কি অসভ্য রে বাবা, কিছু বললেন? কই কিছু না তো। আমি আসি তাহলে। লোকটি চলে যেতেই অব্র খুশির দিকে এগিয়ে গেল। অব্র কিছু বলার আগেই খুশি আর বাড়িয়ে বলে উঠল, অব্র ভাই আমার শেষ। এবার চলুন। অব্র কিছু না বলে হাঁটা দিল বাইকের দিকে। অব্র ভাই, আমরা বাইকে করে যাব। না, আমার মাথা দিয়ে। খুশি মুখ কুচকে তেরছা দৃষ্টিতে তাকালো। এই লোকের মুখ দিয়ে কি কখনো মিষ্টি কথা বেরোবে না? কি হলো, দাঁড়িয়ে রয়েছিস কেন? ফেলে রেখে চলে যাব নাকি? ততক্ষণে মুখ তেরছা করে বাইকে বসে পড়ল খুশি। চলার পথে একটা কোথাও বলল না সে। মুহূর্তে কি যেন একটা মনে পড়তেই মুখ খুলল খুশি। আচ্ছা অব্র ভাই, ছাগলদের কি বিয়ে হয় না? অব্রকে তার দিকে তাকাতে দেখে বলল, না মানে ছাগ দের তো বিয়ে হতে কখনো দেখেনি, তাই জিজ্ঞেস করলাম আর কি। তাদের কি কখনো বিয়ে হয় না? না হয় না। কেন হয় না? কারণ তাদের চরিত্র তোর স্বভাব রয়েছে বলে।